তাদের পড়াশোনা ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ছিল। আমার সাইডে রামকৃষ্ণ মিশন আছে, বিজ্ঞান সাধক করা যেতে পারে সাইডে। কারণ আমরা এলাকায় একটি সাইডের উদ্যোগে সাথে সাথে বিরাট বিজ্ঞান প্রদর্শনী হচ্ছে বিভিন্ন স্কুলদের নিয়ে। আমাদের তরফ থেকে স্যারকে আমরা অভিনন্দন জানাচ্ছি। স্যারকে আমরা বরণ করে নেব, নেওয়াকে বলছি বরণ করে নেওয়া ভিডিও। এবং আমরা সৌগত যে স্যারের সঙ্গে আমরা না চাইতে পেয়েছি মাননীয় শ্রী জুনানচন্দ্র সরকার মহাশয়কে, ষোলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক, তাকে বরণ করে নেওয়া হচ্ছে। জুনানচন্দ্র সরকার মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে। আমাদের একটা লার্নিং সেন্টার চলে নীলগুলিতে, বর্তমানে দিনগুলি নেহা সরকার, আগে কবি ভট্টাচার্য ছিলেন। আমি আজকের অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেওয়ার জন্য সুযোগের তরফ থেকে ইংলিশকে উন্নত করছি। সকলকে নমস্কার এবং আমাদের সামনে যে সকল ছাত্রছাত্রী আছে সকলকে জানাচ্ছি স্নেহ ভালোবাসা। এবং আমার সঙ্গে যারা রয়েছেন আমাদের শিক্ষক এবং শ্রদ্ধেয় শিক্ষক রয়েছেন, ওনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের এই বিজ্ঞান দিবসে উপস্থিত হওয়ার জন্য। তো আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে সকল ইম্প্যাক্ট টিচার আছে, ইম্প্যাক্ট সেন্টারের টিচার, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রবীণ, আমাদের আরেকজন টিচার, আমাদের কবিতা। তো সকলের সহযোগিতায় আজকে এই বিজ্ঞান দিবসটা আমরা জাতীয় বিজ্ঞান দিবসটাকে পালন করতে চলেছি। তো সবাইকে ভালোবাসা জানিয়ে আমি শেষ করছি। যে আমরা দেখব পরবর্তীতে যে আমরা করতে পারি সেটা আমরা দেখব এবং আমাদের শিক্ষক মশাই আছেন বিজ্ঞান বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা ধন্যবাদ জানাচ্ছি পিপুলস টিভিকে, আমাদেরকে এবার আমি আমার ফোনের চার্জারটা নিয়ে আমাকে উপস্থিত শিক্ষকবৃন্দ, প্রজেক্ট ডিরেক্টর তাপসবাবু, জুরানবাবু, সকলকে আমার নমস্কার জানাই, ছাত্রদের ভালোবাসা জানিয়ে আমি আজকের দিবসের তাৎপর্য নিয়ে কিছু কথা বলবো। আজকে জাতীয় বিজ্ঞান দিবস। এই জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হচ্ছে 1987 সালে। 1987 সালে 28শে ফেব্রুয়ারি এবং তারপর থেকে প্রতি বছর 28শে ফেব্রুয়ারি বিজ্ঞান দিবস পালিত হচ্ছে, জাতীয় বিজ্ঞান দিবস, ন্যাশনাল সায়েন্স ডে হিসেবে। কেন 28শে ফেব্রুয়ারি? আসলে আমাদের বিখ্যাত বিজ্ঞান সিভি রামন যে রামন এফেক্ট আবিষ্কার করেন, সেটা এই 28শে ফেব্রুয়ারি। তো রামন খুব ফর্চুনেটলি এই রামন এফেক্ট আবিষ্কার করেন। তিনি আসছিলেন ইংল্যান্ড থেকে জাহাজে করে, আসার সময় মধ্য সমুদ্রে নীল রং দেখে তিনি উদ্বুদ্ধ হলেন। তো অনেকে বললেন যে না, আকাশের রং নীল, সুতরাং সমুদ্রের জলের রং নীল। তখন কিন্তু এই ব্যাপারটা পিছনে লেগে থাকে এবং তিনি আবিষ্কার করলেন রং এফেক্ট। দেখালেন যে কিছু কিছু পদার্থ আছে, বেঞ্জিন, টলিন ইত্যাদির উপরে এক বর্ণের আলো ফেললে সেই বর্ণের আলো ছাড়াও ভিন্ন বর্ণের আলো বের হয়। এটা একটা মলিকুলার স্ক্যাটারিং বা আণবিক বিক্ষেপ বলে। আসলে এক্ষেত্রে আলো ফেলা হচ্ছে, আলো বহন করে নিয়ে যায় যে কণা, তার নাম তো ফোটন। এই আলো যে ফোটনের সঙ্গে ওই মলিকুল বা অণুগুলোর ইন্টারাকশন। অণুগুলো সাধারণত সাধারণ অবস্থায় থাকে, তারা শক্তি পেলে উত্তেজিত অবস্থায় পৌঁছে যায়। অণুগুলো যখন সাধারণ অবস্থায় আছে, তার উপরে ফোটন কিছুটা এনার্জি নিয়ে ফোটন করে, মলিকুলগুলো সেই ফোটন থেকে কিছুটা এনার্জি নিয়ে উত্তেজিত অবস্থায় যাবে। তারপরে সেখান থেকে যে ছড়িয়ে পড়া ফোটনটা থাকছে, তার এনার্জি কমে যাবে।
এনার্জি কমে গেলে তার তরঙ্গদৈর্ঘ্য বেড়ে যায়। অন্যদিকে যদি অণুটা যার উপরে ফটোনিজম করেছে সে আগে থেকে উত্তেজিত, তার এনার্জি এমনিতেই বেশি, তখন সে অতিরিক্ত এনার্জি ছেড়ে দেয়। ফোটনের যতটা এনার্জি হয়েছিল প্রথম যখন ছড়িয়ে পড়ছে তার এনার্জি বেড়ে যায়। এনার্জি বেড়ে গেলে তরঙ্গদৈর্ঘ্য কমে যায়। তাই আমরা যে আলোটা বেরিয়ে আসছে সেই আলোতে যেটা করেছে যে ফোটন, যার সঙ্গে যাকে মলিকুল আদৌ শোষণ করে তাকে তো পাচ্ছি, তার থেকে কম তরঙ্গদৈর্ঘ্যের আলো পাচ্ছি, বেশি তরঙ্গদৈর্ঘ্যেরও আলো পাচ্ছি। স্যার সিভি রমন ক্যালকাটায় কাল্টিভেশন অফ সায়েন্স সেন্টারে এর উপরে পড়াশোনা করেন। তিনি যন্ত্র তৈরি করলেন, যে যন্ত্রে তিনি দেখালেন যে এই ঘটনা ঘটছে। নেক্সট তিনি কি করলেন, তিনি তার ব্যাখ্যা দিলেন। 1928 সালে 28শে ফেব্রুয়ারি ব্যাখ্যা। তিনি নিজে কিন্তু খুব নিশ্চিত ছিলেন তিনি 1929-এ নোবেল পুরস্কার পাবেন, কিন্তু তাকে সেই বছর পুরস্কার দেওয়া হয়নি। লুই দ্য ব্রগলি সেই বছর পুরস্কার পেলেন। কিন্তু 1930 সালে স্যার সিভি রমন নোবেল প্রাইজ পেলেন এবং এশিয়ার মধ্যে প্রথম বিজ্ঞানী। আমরা জানি যে জাপান, চীন এইসব দেশ আমাদের থেকে বিজ্ঞান চর্চা এগিয়ে, কিন্তু স্যার সিভি রমন তার বাস্তব বুদ্ধি এবং তার লেগে থাকা, তার মেধাবৃত্তির সাহায্যে কিন্তু আবিষ্কার করলেন। এমন আবিষ্কার করলেন যে তিনি শিওর ছিলেন যে আবিষ্কারের পরে যে আমি নোবেল পুরস্কার পাব। নোবেল পুরস্কার পাওয়ার মানে কি, সারা বিশ্ব তার কাজটাকে স্বীকৃতি দিল। তিনি কোন সময় এটা করলেন, যখন ভারতবর্ষ পরাধীন, তখন কিন্তু তোমার আমার মতন এত স্বাধীনতা ছিল না। আমাদের চলার স্বাধীনতা, বাক প্রকাশের স্বাধীনতা, কাজ করার স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা কিচ্ছু ছিল না। সেই ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে স্যার সিভি রমনের কাজ। সুতরাং এইরকম বিজ্ঞানীর এইরকম একটা কাজকে স্বীকৃতি দিতে এই 28শে ফেব্রুয়ারি আমাদের দেশ জাতীয় বিজ্ঞান দিবস পালন করে আসছে। আজকে দেশে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিশেষত শিক্ষা প্রতিষ্ঠানে এই বিজ্ঞান চর্চার বিষয়ে আলোচনা হচ্ছে। কোথাও বিভিন্ন এক্সিবিশন হচ্ছে, কোথাও বিভিন্ন আলোচনা সভা হচ্ছে। কিসের জন্য? যে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করার জন্য। কীভাবে উদ্বুদ্ধ করার জন্য? প্রপার সায়েন্টিফিক ওয়েতে যাতে তারা পড়াশোনাটা করতে চলে। সায়েন্টিফিক ওয়ে মানে কি? তার ওই বই পড়ে মুখস্থ চিন্তা নয়, সে বিষয়বস্তু গভীরে যাক, সে প্রশ্ন করুক, তার মনে ভেতরে কৌতূহল আরো জেগে উঠুক, প্রশ্ন করুক, জানুক, জানতে জানতে আরো জানুক এবং সেই বিষয়ের ব্যাখ্যা করুক নিজে। ব্যাখ্যা করতে করতে সে নিজে স্বাবলম্বী হয়ে উঠবে। ভবিষ্যতে আজকের এই বাচ্চা ছেলে মেয়েগুলো এরা ভবিষ্যতে কিন্তু দেশকে এগিয়ে যাবে। এদের চিন্তা ভাবনার যদি যথাযথ বিকাশ না হয়, তাহলে কিন্তু ওই স্যার সিভি রমন বা আমরা এস.এন. বোস বা জগদীশচন্দ্র বোস এইরকম গুটি কয়েক বিজ্ঞানীর কথাই দারুণভাবে শুনতে পাবো, তার বেশি নয়। কিছুদিন আগে তোমরা দেখলে চন্দ্রায়ন 3 পরে ইসরোতে আমাদের আশেপাশের অনেক বিজ্ঞানী আছে, জ্যাগনির মেয়ে আছে, বেল্লামের ছেলে আছে, এরা দেখা গেল ইনাদের অনেক জায়গা থেকে সম্বর্ধনা দেওয়া হলো। কিসের জন্য? যাতে তোমরা বুঝতে পারছো এইসব জায়গা থেকে তুমি যদি সঠিকভাবে বিজ্ঞান চর্চা করো একটা জায়গায় চলে যেতে। আজকে ভারতবর্ষ বিজ্ঞান এবং প্রযুক্তিতে কিন্তু অনেক উন্নত হচ্ছে, যতদিন যাবে আরো এগোবে। সমান তালে তাও দিতে হবে। এই ইসরো এখন কিন্তু অন্য দেশেরও স্যাটেলাইট লঞ্চ হচ্ছে, সুতরাং আমরা অনেক এগিয়ে গেছি। এই বছরে বিজ্ঞানে দিবসের যে থিম, আলোচ্যের যে বিষয়, সেটা হলো ওমেন ইন সায়েন্স। ওমেন ইন সায়েন্স, এই মহিলাদের বিশেষভাবে উদ্বুদ্ধ করা হচ্ছে। মেয়েরা যদি বিজ্ঞান চর্চার সঠিক সুযোগ পায়, তারাও অনেক দূর এগোতে পারে। আমাদের দেশে তোমরা জানো, মহাকাশে প্রথম হেঁটেছিলেন একজন বিজ্ঞানী, নাম জানো তো? স্পেসে কল্পনা চাওলা, জানো তো? হ্যাঁ, 1997 সালে। দ্বিতীয়বার তিনি যখন স্পেসে যান 2003-এ, তাদের যানটি যখন ফিরে আসছিল দুর্ঘটনার ফলে মারা যান মাত্র 100 একই রকম মহিলা বিজ্ঞানী আরও আছে, যেমন তোমার গগনদীপ কান্ত। গগনদীপ কান্ত ইনি ভাইরোলজির উপরে কাজ করেছেন এবং ওই যে বাচ্চারা অনেক সময় ডায়রিয়ায় ভোগে, টাইফয়েডে ভোগে, এর উপরে উনি ভ্যাকসিন তৈরিতে প্রাথমিক
পথ দেখিয়েছিলেন, ডিরেক্টর ছিলেন ভ্যাকসিন এবং তিনি যেটা করেছেন সেই কাজকে রয়্যাল সোসাইটি তাকে সদস্য পদ দিয়েছে এবং 360 বছরের রয়্যাল সোসাইটির ইতিহাসে একমাত্র ভারতীয় হিসেবে তিনি সদস্য পদ পান। এটা কম ব্যাপার নয়, কিন্তু মহিলারা পারবে। নেক্সট আরেকজনের কথা বলবো, টেসি থমাস। এই টেসি থমাস ইনাকে বলা হয় মিসাইল ওম্যান অফ ইন্ডিয়া। এই যে ব্যালিস্টিক মিসাইল ইন্টারকন্টিনেন্টাল মহাদেশীয় পৃথ্বী 4 এবং পৃথ্বী 5 এর সঙ্গে উনি যুক্ত ছিলেন। এই ব্যালিস্টিক 5000 কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত করতে পারবে সঠিকভাবে। সেই প্রজেক্টের পায়োনিয়ার একজন মহিলা। সুতরাং মেয়েরা চাইলে সব কিছু তারা করতে পারে। আর মেয়েরা যখন সঠিকভাবে এগোবে সমাজ এগোবে। আমাদের সামাজিক সেট আপটাই তো তাই। আমাদের প্রথম শিক্ষা গুরুত্ব মা। মায়েরা যদি ঠিকঠাক উদ্ভাবনী শক্তি যদি তার থাকে, তার ছেলে মেয়েকে কিন্তু তিনি তার উদ্ভাবনী শক্তির দ্বারা চালিত করতে পারবেন, সে সঠিক চলার পথ। তো বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে আমি তোমাদের বলবো বা শিক্ষকদের কাছে পরামর্শ দেব যে হাতে কলমে শিক্ষার উপরে একটু গুরুত্ব দেওয়া হবে। আজকে আমাদের যে বইগুলো কিন্তু সব বলছে এইভাবে, এই জিনিস নাও, এটা দাও, দেখো এরকম ছাত্ররা মুখস্থ করছে। তা নয়, চাওয়া হচ্ছে হাতে কলমে শেখানো হোক। আমার স্কুলে এই শনিবারে ছুটির পরে কাল্টিভেশন অফ সায়েন্স সেন্টারে আমরা কিন্তু এক্সপেরিমেন্টগুলো দেখাই। প্রতি সপ্তাহে 2 ঘন্টার ক্লাস হয়। তো সেখানে ছেলেরা কিন্তু কাজ করে দেখে, কিন্তু সেখানে খুব যে উৎসাহ দেখছি তা বলতে পারবো না। এক্ষেত্রে গার্জিয়ানদের বুঝতে হবে ছেলেটা হাতে কলমে শিখুক বিজ্ঞান শিক্ষা। আমাদের দেশে ওই ইঞ্জিনিয়ারিং পড়তে যাবে, কেউ মেডিকেল পড়তে যাবে, কেউ বিজ্ঞানী হবে, সেখানে সে টেস্টগুলো সব পুরোনো আমলের শিক্ষা পদ্ধতির উপর ভিত্তি করে। কেন ওখানে একটা ছেলে ওই হাতে কলমে শিক্ষার গুণাগুণ বিচার করে তাকে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সায়েন্স বা রিসার্চে পড়তে দেওয়া হবে না, এটা আমি বুঝতে পারি। তো আমার বক্তব্য হলো, যদি মেয়েরা পড়তে চায়, সে বিজ্ঞানী হতে চায়, সে যদি ডাক্তার হতে চায়, সে যদি ইঞ্জিনিয়ার হতে চায়, তাকে উদ্বুদ্ধ করতে হবে, তবেই সমাজ ব্যবস্থা এগোবে। আমাদের সমাজে ছেলেরা যেমন এগোচ্ছে, মেয়েরাও পাশাপাশি একইভাবে এগোতে পারে। আমি তো মনে করি, আমি ছাত্রদের বরাবর বলি যে আমাদের আশীর্বাদ হলো আমাদের উপরওয়ালা আমাদের একটা হিউম্যান ব্রেন দিয়েছেন, যেটা ক্ষমতা যে কত তা আমরা নিজেরাও জানি না। যার ক্ষমতা সত্যিই অসীম। তুমি যদি একজন সুস্থ মানুষ হও, সুস্থ ব্রেনের অধিকারী হও, তুমি সেই মস্তিষ্ক খাটিয়ে তুমি কী কী করতে পারবে তা তুমিও নিজে ভাবতে পারবে না, একসময় অবাক হয়ে যাবে। তাই আমাদের কাজ তোমাদেরকে সঠিকভাবে চালিত করা, পরিচালিত করা, যাতে তোমাদের মেধা বৃত্তির সাহায্যে বিজ্ঞান চর্চাকে সঠিকভাবে সঠিক জায়গায় নিয়ে যেতে পারো। তাতে আখেরে লাভ হবে দেশে, আখেরে আমরা সবাই কিন্তু এগোবো, দেশ এগোবে, দেশের প্রযুক্তিবিদ্যা এগোবে। কারণ যত সময় যাবে বিভিন্ন দেশ কিন্তু তালে তালে এগিয়ে যাবে। তাদের অর্থনৈতিক দিক থেকে অগ্রসর যে দেশগুলো, তারা কিন্তু অনেক অর্থনৈতিক সাপোর্ট পাবে। আমাদের ক্ষেত্রে সেক্ষেত্রে মেধা কিন্তু একটা বড় ফ্যাক্টর। যদি আমরা মেধার বিকাশ ঘটাতে পারি, তাহলে আমাদের এই জনসংখ্যা কিন্তু আমার সম্পদে পরিণত হবে। তোমাদের ক্ষেত্রেও বলবো যে সবসময় আমরা ভাবছি যে চাকরি ক্ষেত্রে সংকুচিত ইত্যাদি, কিন্তু যদি তুমি ওই রকম ধরনের জায়গায় যেতে পারো, তুমি যদি নিজের মাথাটা কাটিয়ে যে কোনো কাজ উদ্ধার করতে শিখে যাও, তুমি যদি স্বাবলম্বী হয়ে যাও, তুমি যদি আত্মবিশ্বাসে বলিয়ান হতে পারো, তাহলে কিন্তু তুমি ঠিক রাস্তা করে দিতে পারবে। চলার রাস্তা তোমার কাছে অনেক সহজ হবে, তুমি জীবনে দাঁড়াতে পারবে। মেয়েদেরও বলবো, ভয়ের কিছু নেই। আজকে আমাদের সমাজে একটু আগে ডিরেক্টর সাহেবের সঙ্গে কথা হচ্ছিল, উনি বলছিলেন যে বাল্য বিবাহ ইত্যাদি, এই জায়গার এগেনস্টে দাঁড়াতে হবে, সবাইকে দাঁড়াতে হবে। তোমরা অনেক আমরা এখন কাগজে দেখতে পাই, খবরের কাগজে মেয়েরা প্রতিবাদ করছে, তারা প্রশাসনিক হস্তক্ষেপ নিয়ে অনেক ক্ষেত্রে বাল্য বিবাহ থামিয়ে দিয়েছে। এটা অভিশাপ, সামাজিক অভিশাপ আজকে তোমাদের কাছে, কিন্তু এর এগেনস্টে দাঁড়াতে হবে। এছাড়া তোমরা কখনো হীনমন্যতায় ভুগবে না। আমি আবারও বলছি, তোমার সামনে রয়েছে একটা হিউম্যান ব্রেন, যার ক্যাপাসিটি অসীম, যাকে ঠিক করে আমরা কাজে লাগাচ্ছি না বলে আমরা পিছিয়ে যাচ্ছি।
যদি তাকে কাজে লাগায় যে কোনো সময় আমরা পিছিয়ে যাব না। আমার স্কুল এডুকেশন শেষ তো কী হলো, আমি নিজেও যদি নিজের মাথাটাকে কাজে লাগাতে পারি তাহলে আমি অনেক কিছু করতে পারি। আমি যেটাই করব দেখে করবো, বিজ্ঞান শিক্ষার সময় যতটা পারবো হাতে কলমে করবো এবং নিজে বিশ্লেষণ করব, নিজে নিজে ভাববো, নিজে নিজে করব এবং তার সঙ্গে বন্ধুদের সামনে শিক্ষকের সঙ্গে আলোচনা করবো, স্যার আমি এটা দেখে এলাম, এই ব্যাপারটা এরকম করবো কেন। স্যার আবার দুটো কথা বললেন, তিনি তোমাকে ভাবালো যাতে তুমি বাড়িকে আরেকটু ভাবো। স্যার বললেন এই তুমি এটা এসে ভেবে বলবে তো এটা এই জন্য এইরকম মনে হলো, তুমি একটু স্টাডি করে এসে বলো। এই যে ওর চিন্তাভাবনার স্তরটাকে অন্য জায়গায় নিয়ে চলে যাওয়া, এটা ওকে ভাবতে দিন, ওকে চিন্তা করতে দিন, ওর ক্ষমতার সঠিক বিকাশ করতে দিন। এই বলে সবাইকে জাতীয় বিজ্ঞান দিবসের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন জায়গায় নমস্কার এবং ভালোবাসা।